ধারাতে কি আছে সেটা একটু বিশ্লেষণ করলে তাহলে দেখা যাবে আমাদের দেওয়ানি মোকদ্দমার দুইটা পক্ষ আমাদের আর একটু ক্লিয়ার হবে। এখানে বলা আছে কি আদেশ 1 বিধি 9-তে ভ্রান্তভাবে মামলার পক্ষ করা, ভ্রান্তভাবে বা ইচ্ছাপূর্ণভাবে মামলা যদি আমি মানে পক্ষ করে থাকি তাহলে সেক্ষেত্রে কাউকে পক্ষ হতে বাধা দেওয়া বা কাউকে পক্ষ হতে বাদ দেওয়া। এখন এই বাদ দেওয়াটার বিষয়টা আরো একটু আমি ব্যাপারটা বলতে চাচ্ছি। দেখেন এখানে মোকদ্দমা টানা হেঁচড়া যতই করি তাহলে সেক্ষেত্রে বাদী বিবাদী থাকবেই। এখন এটা যদি আমি কোথায় প্রশ্ন করি যে এমসিকিউতে এরকম ভাবে মোকদ্দমার পক্ষ কত আদেশে আছে, তখন কিন্তু মোকদ্দমার পক্ষ এক আদেশ আছে। প্রথমেই যেহেতু শুরু করছি আমরা মামলা দিয়ে, তাহলে মোকদ্দমা আর এই মোকদ্দমাটাই 1 নম্বর আদেশে আছে। এটা হলো গিয়ে টেকনিক। এখন 1 নম্বর আদেশের 9 নম্বর বিধিতে কি বলছে? তাহলে 9 নম্বর বিধিতে বলছে গিয়ে ভ্রান্তভাবে মামলার পক্ষ যদি করা হয় অথবা কাউকে পক্ষ হতে বাধা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে মোকদ্দমার পক্ষসমূহ আদেশ 1-এর অন্তর্ভুক্ত হবে। এটাই হলো বিষয়। এখন এখানে আমরা দুইটা জিনিসকে ফলো করতে পারি। কি কি? সেটা হচ্ছে গিয়ে কতে বলা আছে পক্ষসমূহের অপসংযোগ, আর কতে হচ্ছে গিয়ে পক্ষগণের অসংযোগ। অপসংযোগ একটা, অসংযোগ একটা। এখন অপসংযোগটা কি? পক্ষগণের অপসংযোগটা হচ্ছে যাদের পক্ষভুক্ত করার প্রয়োজন ছিল না। আর যাদের পক্ষভুক্ত করার প্রয়োজন ছিল না সেটা হলো গিয়া পক্ষসমূহের অপসংযোগ। আর যাদের পক্ষভুক্ত করার প্রয়োজন ছিল কিন্তু করা হয় নাই সেটা হলো গিয়া পক্ষসমূহের অসংযোগ। এটাই হলো গিয়া আমাদের আদেশ 1 বিধি 9-এর কথা। তাহলে আমরা যদি প্রশ্নটা যতবারই ঘুরে আসুক না কেন যে আমাদের প্রশ্নটা যদি এরকম হয় যাদের পক্ষভুক্ত করার প্রয়োজন ছিল না তাদেরকে কি বলা হয়? পক্ষসমূহের অপসংযোগ, পক্ষসমূহের অসংযোগ, কথা উভয়ই কোনোটিই নয়। তখন আমরা এই যে কোনটা অ্যান্সার দিতে পারি? গুড, থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তী তাহলে এখান থেকে আমাদের এই পক্ষগুলোর বিষয়টা নিয়ে মোকদ্দমার শেষ হয়ে গেল। এখন এখানে আরো কিছু তথ্য আমরা পাচ্ছি। দেখেন বিবাদী সংক্ষিপ্ত বিবাদী সংযোজিত হইতে পারবে সমনের ক্ষেত্রে, জারির ক্ষেত্রে। এখন সংযোজিত হওয়ার সমনের বিষয়টা কিন্তু এই পক্ষের ভিতরে চলে আসতেছে। আদেশ 1-এর ভিতরে আলোচনার বৈষম্য একটা কথা। এখানে একাধিক বাদী বা একাধিক বিবাদী থাকলে তাদের পক্ষে যে কোনো একজন কি মানে বাকিদের লিখিত সম্মতি নিয়ে সকলের পক্ষ মামলা পরিচালনা করতে পারবে, সকলের পক্ষে মামলা পরিচালনা করতে পারবে। এটাও কিন্তু আলোচনার বিষয়টা আদেশ 1-এ। তাহলে আদেশ 1-এর বিধি 12-তে একটা কথা বলছে, তারপরে আদেশ 1-এর বিধি 9-তে একটা কথা বলছে, আদেশ 1-এর বিধি 9 আর 12 এই দুইটা জিনিসই আমরা নিচ্ছি আদেশের ভিতর থেকে। মোকদ্দমার পক্ষসমূহের ইম্পর্টেন্ট কথা দুইটা, একটা হলো গিয়া 9 আর একটা হলো 10। আর আমরা তৃতীয় আলোচনার পক্ষ হিসেবে আমরা নিতে পারতেছি 12 বিধি। তাহলে 9 বিধি নিচ্ছি, 10 বিধি নিচ্ছি, 12 বিধি নিচ্ছি। কত আদেশের? আদেশ 1-এ। আদেশ 1-এ কি বলা আছে? আদেশ 1-এ আমাদের মোকদ্দমা পক্ষসমূহ বলা আছে। এখন আসি আমরা এই যে আমাদের জাহাঙ্গীর ভাই কন্টিনিউ এই প্রশ্নগুলো আলোচনা করছিল একবার। কিরকম করছিল? ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বিধি যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো বলছে, তারপরে আপনার ধারাগুলোর বিস্তারিত বলছে। এখন আমি সেটাকে একটু রসালো করার চেষ্টা করতেছিলাম, এটাই আর কি। কিরকম মোকদ্দমার পক্ষসমূহ কোন কোন জায়গায় আমাদের দেওয়ানি কার্যবিধির ভিতরে রয়েছে। তাহলে আমরা প্রথমত পাইলাম আদেশ 1-এর 9 বিধিতে পেলাম, 10 বিধিতে পেলাম, 12 বিধিতে পেলাম, এবং এখন আসি ধারাগুলোতে। কোন কোন ধারার মধ্যে আছে? ধারাগুলোর ভিতরে আমরা পাচ্ছি গিয়া 79 ধারায় আছে, 80 ধারায় আছে। আমাদের তাহলে কিন্তু এই আলোচনাটা শেষ, মোকদ্দমা পক্ষের আলোচনাটা তাহলে শেষ হয়ে যাবে। তাহলে কি সংক্ষিপ্ত একটা ব্যাপার নিয়ে আমরা কথা বলতেছি, সেটা হচ্ছে গিয়া আমাদের আদেশ 1-এ 9 বিধিতে কি বলা আছে সেটা আমরা একটু আলোচনা করব। তারপরে আদেশ
10 আদেশ 1-এর 10 বিধিতে কি বলা আছে সেটা একটু আলোচনা করব। আদেশ 1-এর আপনার 12 বিধিতে কি আছে সেটা একটু আলোচনা করব এবং ধারা 79 আলোচনা করব, 80 আলোচনা করব। এই বারবার এই কথাগুলো রিপিট করার একটাই কারণ, আমরা যেহেতু এখানে 4-5 জন আছি, এই মোকদ্দমার বিষয়টা কোন কোন বিষয়ে কোন কোন ধারার উপরে অন্তর্ভুক্ত সেই জিনিসটা যেন আমরা মনে রাখতে পারি এটাই। এখন প্রশ্ন যদি আসে যে জাহাঙ্গীর ভাই যদি আমাকে বলে ভাই আপনি তো মোকদ্দমা সম্পর্কিত আলোচনা করছেন, আদেশ 1-এর কথাই বলছেন, প্রশ্ন কিভাবে আসবে সেটা আমিও জানি না আপনিও জানেন না, তবে এতটুকু আমরা শিওর করে বলতে পারি যে মোকদ্দমা সম্পর্কিত বিষয় আদেশ 1-এর 9 বিধিতে, 10 বিধিতে, 12 বিধিতে, ধারা 79-তে, ধারা 80-তে রয়েছে। এখন আমরা বিস্তারিত বিষয়ে যাচ্ছি। আমি কি এরকম ভাবে কন্টিনিউ করবো আপু? আচ্ছা, তাহলে এখন আমাদের 9 বিধিটা আমি একবার বলছি যদিও, তারপরে আবার রিপিট করতেছি। আদেশ 1-এর 9 বিধিটা, তারপরে না 9 বিধিটাতে যেহেতু বলেই ফেলছি 10 বিধিটাই করি, 9 বিধিতে তো আর বারবার বলার দরকার হচ্ছে না। 10 বিধিতে কি বলছে, 10 বিধি অনুসারে যেটা কি বলছে সেটা হচ্ছে গিয়া পক্ষভুক্তির পক্ষভুক্তির আবেদন করতে হবে এক আদেশের 9 বিধি অনুসারে। পক্ষভুক্তির আবেদন, পক্ষভুক্তির আবেদন। তাহলে প্রশ্নটা যদি এরকম হয় যে আদেশ 1-এর 10 বিধিতে কি বলা আছে, পক্ষভুক্তির আবেদন সম্পর্কিত বিষয় বলা আছে, এতটুকুই প্রশ্ন আসবে, এর থেকে আর ডিপলি দিবে না যতটুকু মনে হচ্ছে। এরপরে আপনি আসেন, প্রশ্ন এরকম যদি হয় তা 12 বিধিতে কি আছে, আদেশ 1-এর 12 বিধিতে আছে পক্ষের মামলা পরিচালনা করতে হবে, মামলা পরিচালনা করতে হবে আদেশ 1-এর বিধি 12-তে বলা আছে মামলা পরিচালনা সম্পর্কিত বিষয়। আচ্ছা, এরপরে আমরা আসি ধারা 79। এই ধারা 79-তে কি বলছে, মোকদ্দমার পক্ষ সরকার হলে পক্ষের নাম হবে বাংলাদেশ। তাহলে এই ধারা 79-তে কি বলছে, মোকদ্দমার পক্ষ সরকার হলে পক্ষের নাম হবে বাংলাদেশ। তাহলে পক্ষের মোকদ্দমার পক্ষ যদি সরকার হয় সেক্ষেত্রে এমসিকিউটা যদি আসে পক্ষের নাম কি হবে, পক্ষের নাম হবে বাংলাদেশ। বা পক্ষের নাম বাংলাদেশ কোন ধারাতে রয়েছে, আদেশ কি বলে ধারা 89-তে 79-তে রয়েছে। তাহলে 79 ধারা 79-তে কি রয়েছে, বাংলাদেশের মানে সরকার যদি পক্ষ হয় সেক্ষেত্রে বাংলাদেশ হবে, এটাই আর কি কথা। এরপরের বিষয়টা একটু এখানে আমরা ফৌজদারির কথাটা নিয়ে আসবো। কিরকম ভাবে ফৌজদারির কথা নিয়ে আসবো, দেখেন ফৌজদারিতে পক্ষ যখন সরকার হয় তখন সরকারের জায়গায় হয় কিন্তু রাষ্ট্র। প্রশ্নটা যদি এরকম হয় ফৌজদারি বাদ দিয়ে যে যখন সরকার হয় তখন সরকারের জায়গায় কি হবে, এমসিকিউ যদি প্রশ্নটা থাকে তখন আমরা রাষ্ট্র বলবো, এটাই হলো ব্যাপার। তাহলে এরপরে আমরা বিষয়টা যাব যেটা হচ্ছে 80-তে। 80-র কথাটা কি আসতেছে, নোট নোটিশের কথা আছে 80-তে। 80-তে যেহেতু নোটিশের কথা আছে, 80 ধারার কথা আমি বলতেছি। আমি বারবার আবার বলি, যেহেতু আমাদের পিছন থেকে আমি পড়াটা হাফজ করার চেষ্টা করতেছি, আমাদের পড়ার নিয়মটাই মানে এরকম ভাবে আমি মনে করি যে সঠিকভাবে এরকম পড়লে আমাদের মাথা থেকে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। মোকদ্দমা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, রিপিট করতেছি। আদেশ 1-এর কথা বলেছিলাম, আদেশ 1-এর ধারা, ইম্পর্টেন্ট ধারাগুলোর কথা বলেছিলাম, সেটা হচ্ছে আদেশ 9, আদেশ 1, বিধি 9, বিধি 10, বিধি 12-র কথা। এবং এই মোকদ্দমার পক্ষসমূহ আলোচনা রয়েছে 79 ধারায়, 80 ধারায়। এখন 79 ধারার কথা আমি বলেছি, 80 ধারার কথা হচ্ছে গিয়ে নোটিশ সম্পর্কিত বিষয়। এখানে নোটিশের কথা যেটা আছে সেটা একটু ধারাটা সম্পূর্ণভাবে পড়লে আমরা ক্লিয়ার হতে পারি। দেখেন এখানে সরকারের বিপক্ষে মোকদ্দমা দায়ের করতে হলে 2 মাস পূর্বে নোটিশ দিতে হবে। এই 2 মাস পূর্বে নোটিশের কথা, মোকদ্দমার নোটিশ যদি দেওয়া হয় সরকারের বিপক্ষে যদি নোটিশটা দেওয়া হয়, এই নোটিশটা আমাদের কি করতে হবে, এই নোটিশটা আমাদের 2 মাস পূর্বে নোটিশটা দিতে হবে। সরকারের বিপক্ষে মোকদ্দমা দায়ের করতে হলে 2 মাস পূর্বে নোটিশটা দিতে হবে। প্রশ্ন যদি এরকম আসে আমরা 2 মাস পূর্বে আসলে মানে সরকারের বিষয়গুলো নিয়ে আসলে 2 মাসটা আমরা বরাদ্দ করে দিতে পারতেছি।
এখন এখানে আরো একটু আমরা ঝালাই করে নিতে পারি এটার ক্ষেত্রে, যেটা হচ্ছে গিয়া নোটিশ না দিলে মোকদ্দমা করলে আদালত সরকারকে লিখিত জবাব প্রদানের জন্য সময় দেবে 3 মাস। তাহলে নোটিশটা যদি আপনার, এখানে কথাটা এটাই বলা হয়েছে 80 ধারার যে বিশ্লেষণের মূল থিমটা, এই যে মোকদ্দমার ব্যাপারটার মূল থিমটা 80 ধারা যেটা বলা আছে সেটা হচ্ছে গিয়া নোটিশ না দিয়ে মোকদ্দমা করলে আদালত সরকারকে লিখিত জবাব প্রদানের জন্য সময় দেবে 3 মাস। তাহলে আদালত সরকারকে লিখিত জবাব প্রদানের জন্য কত মাসের সময় দিচ্ছে? 3 মাসের সময় দিচ্ছে। কিসের জন্য? মোকদ্দমার জন্য। এখন এই মোকদ্দমার বিষয়গুলোর ভিতরে এখানে আমাদের আদেশ 1 এর কথা শেষ। আমরা পরবর্তী বিষয়ে যাব আদেশ 22-এ। আদেশ 22-এও কিন্তু মোকদ্দমার ছোঁয়া দিয়ে দিছে। এই আদেশ 22-এ মোকদ্দমার ছোঁয়াটা কি দিছে? মোকদ্দমা পক্ষগণের মৃত্যু যদি হয়, বিবাহ যদি হয়, অথবা অসচ্ছলতা যদি থাকে, কোনো ব্যক্তি বাদী অথবা বিবাদী যেই হোক না কেন, সেটার বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে আমাদের 22 আদেশে। এখন 22 আদেশের বিস্তারিত বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে 90 দিনের মধ্যে। এই কথাটা কোথায় লেখা আছে? এই কথাটা 22 আদেশে লেখা আছে যে বৈধ প্রতিনিধি যদি আমরা আনি, এখানে তো বৈধ অবৈধের কথাই বলা আছে। কিরকম ভাবে মোকদ্দমার বাদী বা বিবাদী যদি মারা যায় সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, এবং বিবাহ যদি হয় মোকদ্দমার বাদী বিবাদী সেক্ষেত্রে কি করতে হবে। এখন অসচ্ছলতা যদি থাকে, সে চলতে পারে না, অক্ষম, প্রতিবন্ধী এরকম যদি হয়ে যায়, অটিস্টিক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। এখন এখানে আপনার বাদী বা বিবাদীর মৃত্যুর ফলে মোকদ্দমা বাতিল বা অ্যাবেট হবে না, এটা আমাদের প্রথমত মাথায় রাখতে হবে। এরপরে আপনি আসেন কতদিনের মধ্যে আপনার আবেদন করবেন, কতদিনের মধ্যে আবেদন করবেন না, এই কথাগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। এটাই হলো আদেশ 22-এর মূল আলোচ্য বিষয়। এখন আদেশ 22-এর মূল আলোচ্য বিষয়ের ভিতরে আমরা যদি এভাবে বলি যে বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে 90 দিনের মধ্যে যদি মারা যায়। এরপরে আবার আরেকটা কথা বলতে পারি, 90 দিনের মধ্যে বৈধ প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে না পারলে মোকদ্দমা অচল হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। মোকদ্দমা অচল হবে কত দিনের মধ্যে? বৈধ প্রতিনিধি যদি না হাজির করতে পারি, অবশ্যই 90 দিনের মধ্যে। এরপরে আরেকটা মেসেজ আমরা দিতে পারি, যেটা হচ্ছে ওই অচল মোকদ্দমা সচল করার জন্য আবেদন করতে হবে কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। সর্বোচ্চ কত দিন? 90 দিন। এখন এখানে এজন্য আদালতে জমা দিতে হবে অনধিক 3000 টাকা। এখানে এমসিকিউটা যদি এরকম ভাবে আসে যে মোকদ্দমা যদি অচল হয়ে যায়, অথবা মোকদ্দমার পক্ষ যদি মৃত্যু ঘটে, অথবা মোকদ্দমাটাকে যদি আমরা সচল করতে চাই, সেক্ষেত্রে কত দিনের মধ্যে কত টাকা দিতে হচ্ছে? 60 দিনের মধ্যে 3000 টাকা আমাদের দিতে হচ্ছে। আর এই হলো আমাদের আদেশ 22-এর বিষয়। তাহলে আমরা আবার একটু রিপিট করতেছি পিছনের ব্যাপারটা করে আসছি মোকদ্দমা সম্পর্কিত বিষয় নিয়ে। আমাদের দেওয়ানি কার্যবিধিতে অলমোস্ট এভরি ইয়ার, দেওয়ানি শুধু না, যে কোনো মোকদ্দমার ক্ষেত্রে আমরা প্রথমত আদেশ 1-কে ফলো করলাম। আদেশ 1-এর ভিতরে কি কি আছে? বিধি 9-কে টেনে আনছি, 10-কে টেনে আনছি, বিধি 12-কে টেনে আনছি। 12-র কাজ কি সেটাও আমরা বলে দিয়েছি। 79-র কাজ কি, 79 ধারার কাজ কি সেটাও আমি বলে দিয়েছি। 80 ধারার কাজ কি সেটাও আমরা বলে দিয়েছি। ইভেন আদেশ 22-এর ভিতরে যে আমাদের বাদী বা বিবাদী মৃত্যুর ফলে মোকদ্দমা বাতিল হবে না, সেটা সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। কতদিনের মধ্যে কতদিন করলে বাতিল হচ্ছে না সেটাও আমরা নিশ্চিত হয়েছি। কত টাকা দিতে হবে সেটাও আমরা নিশ্চিত হয়েছি। গেল আমাদের আলোচ্য বিষয়ের মানে আপনার মোকদ্দমার ব্যাপারে আদেশ 22-এর কথা। এখন আদেশ 22-এর পরে আমরা আসতেছি আদেশ 32। এই আদেশ 32-এও কিন্তু মোকদ্দমার ছোঁয়াটা দিয়ে দিছে। আমি যা বলতেছি এখন সবই হবে মোকদ্দমা। পাহাড়ের উপর ছাগল নামতে পারতেছে না। ও মাই গড, পাহাড়ের উপর ছাগল নামতে পারতেছে না। ওয়াও, এই যে পাহাড়ের উপর ছাগলটা ঘাস খাচ্ছে কিন্তু নামতে পারবে না। বিশাল বড় এক পাহাড়। সৌন্দর্যের ভিতর যদি আসল শ্রীমঙ্গল সিলেটের
আপনারা কি কোনো কিছু দেখতে চান, চমৎকার চমৎকার জায়গা, বিশাল বড় বড় একটা বাগান হয়ে রয়েছে, চা পাতায় ভরপুর। चिपक चिपक के चलती है कभी कभी दो राहें, जुड़े जुड़े कुछ ऐसे के लगा हो जैसे गम, डबल डबल होती थी जो कभी कभी तकलीफें, किसी के संग में चलने से हुई हमसे कम। ओ तेरा मेरा मेरा तेरा तेरा मेरा मेरा तेरा किस्सा तिरंगी कभी कभी चलती है कभी कभी रुकती कहानी बेढंगी। कश्मीर में तू कन्याकुमारी, नॉर्थ साउथ की मिट गई देखो दूरी ही सारी। कश्मीर तू मैं कन्याकुमारी, 50-50 हर सिचुएशन में हिस्सेदारी। एक तरफ तो झगड़ा